নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা দল, যে দলের ভেতরে গত এক দশক ধরে প্রশ্ন তোলার সাহস কারোর হয়নি, সেই দলেরই একজন 92 বছরের প্রবীণ নেতা আজ প্রকাশ্যে সরকারের পুলিশি দমন নীতির সমালোচনা করছেন। যাকে বলা হতো সরকারের সবচেয়ে বিশ্বস্ত গেরুয়াধারী মিত্র, সেই রামদেব বাবা আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন দুর্নীতি না সরালে তাকে আবার রাস্তায় নামতে হবে। আর সংঘ পরিবারের সর্বোচ্চ নেতা, যার কথায় একসময় দল ওঠা বসা করত, তিনি নিজেই বলছেন এখন আর আদেশ নয়, দরকার আলোচনা। বন্ধুরা, 2026 সালের এই আগস্ট মাসটা বিজেপির জন্য মোটেও সাধারণ কোনো মাস নয়। জুন থেকে জুলাই টানা 1.5 মাস ধরে দিল্লির যন্তর মন্তরে যে ছাত্র আন্দোলন চলল, তার চাপে পড়ে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন। বিহারের বাঁকিপুরের মতো নিরাপদ আসনে দল হেরে বসল প্রশান্ত কিশোরের কাছে। আর এখন দলের অন্দরেই একের পর এক প্রবীণ নেতা আর সঙ্গের শীর্ষ নেতৃত্ব ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। তাহলে প্রশ্নটা কি অমূলক? গুজরাট লবি অর্থাৎ মোদী শাহ কেন্দ্রিক যে ক্ষমতার বলয় নিয়ে গত এক দশক ধরে আলোচনা হয়ে আসছে, তার বিরুদ্ধে কি দলের ভেতরেই এবার জমতে শুরু করেছে চাপা অসন্তোষ? আজকের এই ভিডিওর বিশ্লেষণে আমি তথ্য প্রমাণ দিয়ে বোঝার চেষ্টা করাবো আপনাদের এই আশঙ্কাটা কতটা বাস্তব আর কতটা স্রেফ রাজনৈতিক জল্পনা। এই পুরো গল্পের সূত্রপাত বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে এই বছরের জুন মাসে। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস আর একের পর এক পরীক্ষা সংক্রান্ত অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ থেকে জন্ম নেয় ককরোচ জনতা পার্টির নামে একটা ব্যঙ্গাত্মক ছাত্র সংগঠন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে তরুণরা নিজেদের তেলেপোকা নামেই পরিচয় দিতে শুরু করে, আর সেই পরিচয়ই হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। যন্তর মন্তরে টানা প্রায় 1.5 মাস ধরে চলা এই আন্দোলনে শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনশনে বসেন। আর 20 জুলাই সংসদ অভিযানের সময় দিল্লি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত 25শে জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন, যা আন্দোলনকারীদের কাছে একটা বড় জয় হিসেবে দেখা হয়। কিন্তু প্রশ্ন হলো, একজন মন্ত্রীর পদত্যাগে কি সবকিছু মিটে গেছে, নাকি এই আন্দোলন সরকারের ভেতরের একটা গভীর দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছে? রাজনৈতিক পর্যবেক্ষকের একাংশের মতে এই আন্দোলনের আসল তাৎপর্য হলো, এটা প্রথমবারের মতো দেখিয়েছিল যে কেন্দ্রীয় নেতৃত্বের চিরাচরিত কড়া অবস্থান আর তরুণ প্রজন্মের কাছে কার্যকর হয় না। এই আন্দোলনের আসল তাৎপর্য হলো, এটা প্রথমবারের মতো দেখিয়ে দিল যে কেন্দ্রীয় নেতৃত্বের চিরাচরিত কড়া অবস্থান আর তরুণ প্রজন্মের কাছে কার্যকর নয়। আর ঠিক এই জায়গাটা থেকেই দলের ভেতরের প্রবীণ এবং ভিন্ন মত পোষণকারী অংশ নতুন করে কথা বলার সাহস পাচ্ছেন বলে মনে করা হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে নির্বাচনী ধাক্কা। বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর জিতে নেন এমন একটা আসন, যা এতদিন বিজেপির ঘাঁটি হিসেবে সুপরিচিত ছিল। দলের অভ্যন্তরীণ একাংশের কাছে এই হার নিছক একটা আসন হারানো নয়, বরং এটা একটা সংকেত যে মাটি স্তরে দলের সংগঠন ও জনসংযোগে বড় ফাটল ধরেছে। যে রামদেব বাবা 2011 সালে রামলীলা ময়দানে দুর্নীতির বিরুদ্ধে অনশনে বসে পুলিশি অভিযানের শিকার হয়েছিলেন, তারপর থেকে যিনি ধীরে ধীরে মোদী সরকারের অন্যতম ঘনিষ্ঠ এবং অরাজনৈতিক মুখ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন, সেই রামদেবী আবার 80তম স্বাধীনতা দিবসে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠ থেকে সরকারকে সরাসরি সতর্ক করলেন। সাংবাদিকদের সামনে রামদেব বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা আর সরকারি নিয়োগে ব্যাপক অনিয়ম চলছে। স্কুলে শিক্ষক নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, আর সরকারি চাকরির ইন্টারভিউয়ে দুর্নীতি ও প্রভাবশালীদের হস্তক্ষেপ প্রায় প্রতিটি স্তরে ঢুকে পড়েছে। তার ভাষায়, দেশের ঘাপলাগুলো এখনই ঠিক না করলে প্রতিবাদ আরো তীব্রতর হতে পারে এবং তাকেও হয়তো আবার রাস্তায় নামতে হতে পারে। লক্ষণীয় বিষয় হলো বন্ধুরা, রামদেব শুধু সরকারের সমালোচনা করেই থামেননি, তিনি একই সঙ্গে তরুণ প্রজন্মকে সংবিধানের সীমার মধ্যে থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। আর দেশের সমাজে বাড়তে থাকা বিভাজন ও পারস্পরিক শত্রুতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভিত্তিতে মানুষ যেভাবে একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে উঠছে, তা নিয়ে তিনি প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করেন। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এটা কি নিছক একজন সমাজ সংস্কারকের সাধারণ পর্যবেক্ষণ, নাকি সরকারের সবচেয়ে বিশ্বস্ত ও রাজনৈতিক মুখগুলোর একজনের কাছ থেকে আসা একটা স্পষ্ট সতর্কবার্তা? বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রামদেবের মতো একজন ব্যক্তি যিনি সাধারণত সরাসরি সরকার বিরোধী মন্তব্য এড়িয়ে চলেন,
তার এই প্রকাশ্য হুঁশিয়ারি প্রমাণ করে যে মাটি স্তরে ক্ষোভ এতটাই তীব্রতর হয়ে উঠেছে যে ঘনিষ্ঠ মিত্ররাও আর চুপ থাকতে পারছে না। বিজেপির প্রতিষ্ঠাতা নেতৃত্বের অন্যতম 92 বছর বয়সী মুরলী মনোহর যোশী, যিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি জুলাই মাসে দলের সাধারণ অবস্থানের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে ছাত্র আন্দোলনকারীদের পক্ষে গিয়ে দাঁড়ান। বন্ধুরা, 20 জুলাই সংসদ অভিযানের সময় দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স যেভাবে বল প্রয়োগ করেছিল, তার পরদিন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে যোশীজি লেখেন, তরুণ তরুণী ছাত্রছাত্রীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা দেখে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেন, এই ধরনের বল প্রয়োগ দেশের একটা বড় অংশকে জাতীয় লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তিনি আরো বলেন যে ছাত্রদের পরীক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ যথেষ্ট যুক্তিসঙ্গত আর তা সহানুভূতির সাথে সমাধান করা উচিত, শুধু আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে না দেখে। এটা কোনো সাধারণ ঘটনা একেবারে নয় বন্ধুরা। বিজেপির মার্গদর্শক মণ্ডলে থাকা এই প্রবীণ নেতা, যিনি লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দলের প্রতিষ্ঠাকালীন ত্রয়ীর একজন, তিনি এর আগেও চরমভাবে সড়ক প্রকল্প নিয়েও পরিবেশগত উদ্বেগ প্রকাশ করে দলের নীতির বিরুদ্ধে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, এবার তার অবস্থানটা আরো স্পষ্ট এবং প্রকাশ্য। তিনি সরাসরি সরকারের আইন শৃঙ্খলা মোকাবেলার পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছেন, ঠিক তখনই যখন দলের অন্য শীর্ষ নেতা প্রকাশ্যে পুলিশি ব্যবস্থার সমালোচনা করতে রাজি হয়নি। এখন প্রশ্ন হলো, দলের অন্যান্য নেতারা যেখানে চুপ, সেখানে যোশীর মতো একজন প্রবীণ, যার হারানোর কিছু নেই, তিনি কি একমাত্র সাহস দেখাতে পেরেছেন, নাকি এটা দলের ভেতরে থাকা আরো অনেকের নীরব অসন্তোষের একটা প্রতিফলন মাত্র, যা তার মাধ্যমেই প্রকাশ পাচ্ছে? বন্ধুরা, এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় সম্ভবত এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের বক্তব্য থেকে। দিল্লির এক অনুষ্ঠানে ভগবত বলেন, আজকের নতুন প্রজন্ম প্রশ্ন করে, যুক্তি চায়, তাদের ওপর হামলা চালিয়ে দেওয়া যায় না, দরকার আলোচনা এবং ঐকমত্য। তার ভাষায়, প্রয়োজন এখন আদেশ নয় আলোচনা, নির্দেশ নয় ঐকমত্য। পরবর্তীতে মুম্বাইয়ের তরুণদের সামনে বক্তৃতায় তিনি আরো এগিয়ে গিয়ে বলেন, জেনজি আন্দোলনকে সরাসরি দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়, বরং তরুণদের সঙ্গে সম্পর্ক তৈরি করেই তবেই অর্থবহ সংলাপ সম্ভব। লক্ষ্য করার বিষয় হলো, মোহন ভগবত তার বক্তব্যে সরাসরি যন্তর মন্তরের আন্দোলন বা ককরোচ জনতা পার্টির নাম নেননি, কিন্তু সময়টা এমন এক মুহূর্তে এলো যখন গোটা দেশ পরীক্ষা সংক্রান্ত অনিয়ম নিয়ে চরম বিক্ষোভে উত্তাল। ফলে তার নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিরোধী দলের প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে লেখেন, মোহন ভগবতের মাসখানেকের নীরবতা তার যে কোনো ভাষণের চেয়ে অনেক বেশি স্পষ্টভাষী। একাধিক বড় বড় রাজনৈতিক বিশ্লেষক এই পুরো পরিস্থিতিটাকে একটা কৌতূহল উদ্দীপক প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সংঘ পরিবারের যে অংশটি ঐতিহাসিকভাবে অনেক বেশি রক্ষণশীল এবং কম স্বচ্ছ বলে পরিচিত ছিল, সেই আরএসএসই এখন তাদের রাজনৈতিক সন্তান বিজেপির চেয়ে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে এগিয়ে গেছে। বিজেপি যেখানে আইটি সেল আর টার্গেটেড কন্টেন্টের মাধ্যমে তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, মোহন ভগবত সেখানে সরাসরি স্ক্রিপ্টবিহীন সংলাপের পথ বেছে নিচ্ছেন। এখন প্রশ্নটা এখানেই, সংঘ প্রধানের এই সুর কি নিছক পিতৃসুলভ পরামর্শ, নাকি এটা দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একটা পরোক্ষ বার্তা যে তাদের বর্তমান পদ্ধতি আর কার্যকর হচ্ছে না? বন্ধুরা, রাজনৈতিক নেতাদের বাইরে গিয়ে যদি আমরা আমলাতন্ত্রের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে একটা সরকারের প্রকৃত মেরুদণ্ড কিন্তু আইএএস আইপিএস আমলারাই। রাজনীতিতে বলা হয়, আমলারা সবচেয়ে ভালো আবহাওয়া বিশেষজ্ঞ, হাওয়া কোন দিকে বইছে তারাই আগে টের পান। পর্যবেক্ষকের একাংশদের মতে, দীর্ঘদিন ধরে শীর্ষ কয়েকটি পদে একই ব্যক্তিদের বারবার এক্সটেনশন দেওয়ার প্রবণতা নিচের সারির উচ্চাকাঙ্ক্ষী আমলাদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। যদিও এই দাবি স্বতন্ত্র প্রমাণ তথ্য ছাড়া যাচাই করা কঠিন, এটা মূলত রাজনৈতিক মহলে প্রচলিত একটা পর্যবেক্ষণ, প্রমাণিত সত্য একেবারেই নয়। এর পাশাপাশি আসছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন। তরুণ প্রজন্মের একটা বড় অংশ, যারা সদ্য শেষ হওয়া পরীক্ষা বিতর্কে সক্রিয় ভূমিকা নিয়েছিল, তারা এখন নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছে। এই রাজ্যগুলোর ফলাফল 2029 সালে লোকসভা নির্বাচনের আগে একটা বড় রাজনৈতিক দিক নির্দেশক হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলা দরকার, আমলাতন্ত্রের অসন্তোষ আর নির্বাচনী চাপ থাকা মানেই এই নয় তো সরাসরি গুজরাট লপির বিরুদ্ধে বিদ্রোহের রূপ নেবে। এগুলো যে কোনো দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারের জন্যই স্বাভাবিক চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত আমরা যে তথ্যগুলো দেখালাম, তার ভিত্তিতে একটা ন্যায্য এবং নিরপেক্ষ প্রশ্ন অবশ্যই দরকার।
এই সব কিছু কি সত্যি মহাবিদ্রোহের লক্ষণ, নাকি আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনাকে জোর করে একটা নাটকীয় ন্যারেটিভে গেঁথে ফেলছি? তো বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য খুব সহজেই আমি দুটো যুক্তি দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সবার প্রথমে আসি যে যুক্তিগুলো অভ্যন্তরীণ সংকটের পক্ষে যায়। এক দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রীভূত নেতৃত্বের বিরুদ্ধে যোশী এবং রামদেবের মতো ঘনিষ্ঠ ব্যক্তিত্বদের প্রকাশ্য মন্তব্য, মোহন ভগবতের সুর, বাঙ্কিপুরের মতো আসনে পরাজয় আর ছাত্র আন্দোলনের চাপে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ, এই সব কিছুই একসঙ্গে দেখলে মনে হতে পারে যে দলের ভেতরে সত্যিই একটা পুনর্বিন্যাসের হাওয়া বইছে। কিন্তু বিপরীত দিকটাও সমান গুরুত্বপূর্ণ। প্রথমত, রামদেব বা যোশী কেউই মোদী শাহ নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেননি বা গুজরাট লবি শব্দটাও কিন্তু ব্যবহার করেননি। তারা নির্দিষ্ট নীতি বা ঘটনার সমালোচনা করেছেন। এটাকে সরাসরি নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ বলাটাও একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আরএসএস ও বিজেপির সম্পর্ক ঐতিহাসিকভাবেই এমন যে সংঘপ্রধান মাঝে মধ্যে সরকারের নীতির থেকে ভিন্ন সুরে কথা বলেন, এটা কিন্তু আজ নতুন নয় এবং তা সবসময় বিদ্রোহের লক্ষণও একেবারে নয়, বরং সংঘ পরিবারের ভেতরকার স্বাভাবিক পরামর্শ সংস্কৃতির অংশ হতে পারে বলেও অনেকে মনে করেন। তৃতীয়ত, বিজেপি সংসদে এখনো সবচেয়ে বড় দল এবং জাতীয় স্তরে সাংগঠনিক শক্তির দিক থেকে এখনো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে। একটা উপনির্বাচনে হার বা কয়েকজন নেতার সমালোচনা দিয়ে গোটা দলীয় কাঠামোর ভাঙন অনুমান করা তথ্য প্রমাণের নিরিখে একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। চতুর্থত, সরকার ও দলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা গুজরাট লবির বিরুদ্ধে অসন্তোষের কথা এখনো স্বীকার করা হয়নি, বরং সরকারপন্থী মহল এই ঘটনাগুলোকে গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রতিফলন হিসেবেই তুলে ধরছে, যেখানে ভিন্ন মতের মানুষ প্রকাশ্যে মতামত জানাতে পারছেন এবং সরকার প্রতিক্রিয়াও দেখাচ্ছে। তবে বন্ধুরা, সব মিলিয়ে যদি দেখা যায় তবে নিরপেক্ষভাবে একটা কথাই বলা যায়, 2026 সালের এই আগস্ট মাস বিজেপির জন্য নিঃসন্দেহে একটা পরীক্ষার সময়। দলের প্রবীণ নেতাদের ভিন্ন সুর, সংঘপ্রধানের বার্তা, তরুণ প্রজন্মের রাস্তায় নামা আর নির্বাচনী ধাক্কা, এই সব কিছু একসঙ্গে দলটার সামনে একটা চ্যালেঞ্জ তৈরি করছে। তবে এটাকে এখনই গুজরাট লবির বিরুদ্ধে মহাবিদ্রোহ বলে দাগিয়ে দেওয়াটা হয়তো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার কি মনে হয়, এই ঘটনাগুলো কি সত্যিই একটা বড় রাজনৈতিক রদবদলের ইঙ্গিত দিচ্ছে, নাকি এগুলো নিছক বিচ্ছিন্ন ঘটনা যা সময়ের সাথে সাথে স্তম্ভিত হয়ে যাবে? নিচে কমেন্টে আপনার যুক্তিসম্মত মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।